একসাথে কর্মচারী করছি যাকে পার্টি মাননীয় চেয়ারম্যান মোস্তফা আজকে উপস্থিত যাকে পার্টি ছাত্রকর্মের সম্মানিত সাধারণ সম্পাদক অতিথি হিসাবে আজকে আমার উপস্থিত আছেন যাকে পার্টি জাতীয় স্থানীয় স্থায়ী কমিটির সদস্যদের যুবরাজ নায়ক স্বামী মৌলানা সাইফি সাহেব এবং যাকে পার্টি ওলামা কাউন্সিলের সম্মানিত আমাদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আমাদের এজাজুল উপস্থিত আছে এবং যাকে পার্টি তিতুমির কলেজের ছাত্র সমাজের সদস্যদের আজকে এই ইফতার মাধ্যমে সম্পূর্ণ করার জন্য যারা পরিশ্রম করেছে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বশেষ আমি প্রাণপ্রিয় ভাইয়েরা যারা আজকে আমার বক্তব্য প্রথমবারের মতো যারা শুনছেন বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলবো আসসালামু আলাইকুম। আজ থেকে আরো 32 বছর আগে আমার দাদা, অনেকে আপনারা চেনেন আব্দুল সাহেব, আমার দাদা হজরত শাহী মৌলানা মোহাম্মদ আসাদুল্লাহ নকশবন্দি মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি 1999 সালে জাকের পার্টি ঘোষণা করেন। তো জাকের পার্টির ইতিহাসটা আমি ছোট করে তুলে ধরতে চাই। আজ থেকে আরো 500 বছর আগে মুজাদ্দেদ আল ফেসানি শাহ আহমেদ সেহেন শরীফ থেকে মোগল সম্রাট আকবরের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আজ থেকে আরো আমার দাদার আব্বার তার 7 পুরুষ পিছনে গেলে 1207 সালে আমার বড় দাদার জন্ম হয় শেরপুর নামে একটি জেলাতে, পাকুড়া নামে একটি গ্রামে। হযরত শের আলী গাজী রহমতুল্লাহ যে বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার করে, তার পরবর্তীতে আপনারা অবগত আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ, হযরত শাহ ফরান রহমতুল্লাহ, তার পরবর্তীতে মুজাদ্দেদ আল ফেসানি শাহ আহমেদ সেহেন রহমতুল্লাহ। এর পরবর্তীতে আমার দাদা যুগে আমার দাদা পীর সাহেব যিনি ছিলেন খাজা এনায়তপুর দরবার শরীফ থেকে ইসলাম প্রচার করে। তো মূলত একটা কথা আমার দাদা আমাকে সবসময় বলতো যে বাবা আমি কোনোদিন পীরগিরি করতে আসিনি, এমনকি আমার পীর শব্দটা আমার দাদা কোনোদিন পছন্দ করতো না, বলে শুধু আমাকে এভাবে মনে রাখবে যে আমি ইসলামের একজন খাদেম, ইসলামকে প্রচার করার জন্য আমি সাধারণ একজন কর্মী। এই ছিল ওনার পরিচয়। এবং হয়তো আমার দাদার ব্যাপারে আপনারা অনেকে অনেক জায়গা থেকে অনেক ধরনের কথা শুনতে পারেন, কিন্তু এটা আমি পরিষ্কার করে আজকে তিতুমির কলেজে এসে আমার সৌভাগ্য হলো আমার এই কথাটা আমার তুলে ধরতে হয় আপনাদের জন্য যে আমার দাদার ইতিহাস যারা অবগত নয় আমি তাদের উদ্দেশ্যে বলছি। দেখেন 1913 সালে আমার দাদার জন্ম হয়। তার 6 বছর পরে আমার দাদার যে আব্বা ছিলেন অনেক ধনী ব্যক্তিত্ব ছিলেন। আমার দাদা এবং আমার বড় দাদা, আমার দাদার বড় ভাই, আমার আল্লাহ দাদা মিলে সবকিছু যত জায়গায় সম্পত্তি ছিল সবকিছু বিক্রি করে দিল শুধুমাত্র আত্মশুদ্ধির জন্য, শুধুমাত্র সত্য ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য। এই ছিল ওনাদের আত্মত্যাগ। প্রায় আমার দাদা 40টা বছর একটা গাছের নিচে 40 বছর পার করেছে শুধুমাত্র সংস্কার সন্ধানে, শুধুমাত্র আল্লাহর সন্ধানে, শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠা করার সন্ধানে উনি ওনার জীবনটাকে পরিপূর্ণভাবে উৎসর্গ করে দিয়েছিলেন। তো আমার দাদার কাছে আমার ইমানি কর্তব্য রয়েছে, আমার বিবেকের কাছে আমার ইমানি কর্তব্য রয়েছে। আমি বাংলাদেশ থেকে 2011 সালে আমি আমার ব্যাচেলার্স ডিগ্রি করতে আমি চলে যাই ইউনিভার্সিটি অফ নটিংহামে। সেখানে আমি ইকোনমিক্সে আমি ব্যাচেলার্স অফ সায়েন্স আমি অর্জন করি। তার পরবর্তীতে আমার এমফিল ডিগ্রি, তার পরবর্তীতে আমার পিএইচডি ডিগ্রি, আমার মাস্টার্স ডিগ্রি, একই সাথে আমার পিএইচডি পর তার পরবর্তী মাস্টার্সের পর আমার পিএইচডি ডিগ্রি আমি অর্জন করি ফাইন্যান্সিয়াল ইকোনমিক্সে ইউসিএল বিশ্ববিদ্যালয় থেকে লন্ডনে। তো সেখানে থাকা অবস্থায় আমি পোস্ট গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি চাকরি করেছিলাম। আমি দিনে প্রায় 6 ঘন্টা কাজ করতাম যে শিক্ষকতা করার জন্য এবং রিসার্চিং ক্যাপাসিটি কি করে আরো বৃদ্ধি করা যায়। তো বাংলাদেশে বর্তমানে আমি ক্ষুদ্র পরিসরের মানুষ, কারো কোনো কথায় যদি আমার ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো আমার কথায় আঘাতপ্রাপ্ত হয়ে যায় আমি আগের থেকে আমি ক্ষমা চেয়ে আমি একদম ক্ষুদ্র পরিসরের মানুষ। আমরা বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়ে যেতে থাকতে চাই, তার জন্য আমরা বাংলাদেশে এসেছি। তৃণমূল পর্যায়ের মানুষের জন্য আমরা কাজ করতে চাই, এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের রাজনীতি, এটাই আমাদের নীতি। তো আপনি যেই দলই করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, সবাইকে আমি সাধুবাদ জানাই। এমনকি অন্যান্য রাজনৈতিক দলের যারা সদস্যবৃন্দ আমার বক্তব্য শুনছেন
ভবিষ্যতে হয়তো এই সম্প্রচার করা হওয়ার পরে যদি আমার বক্তব্য শুনুন, আমি একটাই কথা বলব, যে নীতি এবং আদর্শ নিয়ে জাকের পার্টি গঠিত করা হয়েছে, সেই আদর্শের ভিত্তিতে আমরা সম্মান করতে শিখাই, আমরা সম্মান করতে আমরা জানি। যেই মতাদর্শের মানুষের হোক, আমার সব থেকে তীব্র সমালোচককেও আমার অসম্মান করার আমার কোনো অধিকার নেই। সেটা আমার দাদার শিক্ষা, সেটা এই জাকের পার্টির শিক্ষা। বাংলাদেশ আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সময় দিয়ে এই সময়টা আমাদের পার হচ্ছে। আমি বিগত দিনে নরসদ বিশ্ববিদ্যালয়ের আমি সহকারী অধ্যাপক হিসেবে, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে আমি ব্যক্তিগতভাবে আমি কাজ করে যাচ্ছি। মূলত একটি কারণে যে আমি আমার পেশার কাছে, যেটা আমার খুব প্রিয় একটি পেশা, শিক্ষাগত ওটা, তার সাথে যাতে আমি সম্পৃক্ততা আমি সারা জীবন রাখতে পারি। এবং আগামী দিনে আমি এটাও বলেছিলাম যে রিসার্চিং ফেসিলিটি যেভাবে তিতুমির কলেজ এত বৃহৎ বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে এবং অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, আমি এটা জোরদার করে আবার বলছি, সাংবাদিক ভাইয়েরা যারা আজকে উপস্থিত আছেন আমার সালাম গ্রহণ করবেন। আমি এই কথাটা আমি বারবার বলছি যে যতদিন পর্যন্ত আমরা রিসার্চ ভিত্তিক প্রতিষ্ঠান আমরা না গড়ে তুলব, ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে মানে আমরা কোনোদিন পৌঁছে দিতে পারবো না। এবং এটা সমালোচনার জন্য আমি বলছি, এটা সমালোচনা করার জন্য আমি বলছি, কিন্তু দেখেন বাংলাদেশের অর্থনীতি আজকে $400 বিলিয়ন মার্কিন ডলারের একটি অর্থনীতি আছে। কিন্তু এর যদি সুষম বন্টন, এর যদি গুণগত ব্যয় যদি আমরা নিশ্চিত না করতে পারি, তৃণমূল পর্যায়ের মানুষ আজকে যারা এখানকার শিক্ষার্থী যারা রয়েছে, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, মাস্টার ডিগ্রি অর্জন করার পর, স্নাতকোত্তরের পর তাদের ভবিষ্যৎকে আমরা কি নির্মাণ করতে পারলাম নাকি পারলাম না, সেটা কিন্তু রাষ্ট্রের একটা সব থেকে বড় দায়িত্ব রয়েছে। আপনারা অবগত আছেন, বাংলাদেশের যুবকদের যদি পরিসংখ্যান আপনি বিবেচনা করে দেখেন, 35 বছরের নিচে 85% মানুষ আজকে 35 বছরের নিচে চলেছে। তাই আমি ব্যক্তিগতভাবে আহ্বান করব যুবকদের, আপনাদের বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছে, দলমত নির্বিশেষে আপনাদের এগিয়ে আসতে হবে। সত্যিকার অর্থে যদি একটা সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, দলমত নির্বিশেষে সকলে একের সাথে একের অপরের হাতের সাথে হাত মিলিয়ে আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশ আমরা সকলে মিলে আমরা গড়ে তুলতে পারি। বর্তমান বাজেটে আপনারা অবগত আছে যে আমাদের $60 বিলিয়ন মার্কিন ডলারের একটি বাজেট রয়েছে, প্রায় 6 লক্ষ কোটি টাকার একটা বাজেট রয়েছে। একজন অর্থনীতিবিদ হিসাবে আমার এটা উল্লেখ করতে হয় যে দেখেন, বাংলাদেশে 64 জেলা রয়েছে, 8টি বিভাগ রয়েছে, 4500 শহরের ইউনিয়ন রয়েছে, 493টি উপজেলা রয়েছে, 632টি থানা রয়েছে, 49,500টি ওয়ার্ড রয়েছে, 86,000 গ্রাম রয়েছে। এই ছোট্ট একটি আয়তনের দেশের ভিতরে প্রায় 18 কোটি মানুষ আজকে এখানে বসবাস করছে এবং সকলের অর্থনৈতিক মুক্তি কি করে আমরা এখন নিশ্চিত করতে পারি, বিশেষ করে যুবক যারা আগামী দিনের ভবিষ্যতের প্রজন্ম, আমি কোনোদিন বলব না, আজকে বর্তমানে প্রজন্ম আমি তাদেরকে বলছি, আপনাদের নেতৃত্বের পথদরজায় আপনাদের এগিয়ে আসতে হবে। এবং সেই প্রেক্ষিতে আমার আরেকটা কথা আমার না বললেই নয়, সারা বাংলাদেশের টেকনাফ থেকে বেতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া, আমরা বর্তমানে আমাদের জাতীয় পার্টি ছাত্র ফ্রন্টের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে প্রায় 20,000 কর্মী রয়েছে। সারা বাংলাদেশে ফরিদপুর জেলা থেকে বিশ্বব্যাপী আমার দাদা জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা করেন। আপনার অবগত আছে যে আমাদের নির্বাচনী এলাকা সদরপুর, ভাঙ্গা, চরভদ্রেশ্বর হলেও আমাদের মনে রাখতে হবে সকলের দায়িত্ব। আমি আবার বলছি, আমি পরিষ্কার করে বলি, আমি ক্ষুদ্র পরিসরের মানুষ, আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নয়, আমি জেলা পরিষদের চেয়ারম্যান নয়, এমনকি আমি নির্বাচিত সংসদের সদস্য। আমাকে নির্বাচিত করা হয় জুলাই 26 তারিখে 2018 সালে, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান পদে আমাকে নির্বাচিত করা হয়। আমার দায়িত্ব রয়েছে, আমার পার্টি সারা বাংলাদেশে আমাদের 12 লক্ষ মেম্বার বেস রয়েছে, সদস্যবৃন্দ রয়েছে, আমাদের 2 লক্ষ কর্মী আছে সারা বাংলাদেশে। তো প্রথমত আমি একটা উদ্যোগ নিয়েছি, এই পার্টিতে আমরা প্রতিজ্ঞা করেছি আল্লাহর দরবারের কাছে যে এই পার্টিতে কেউ ইনশাআল্লাহ আগামী দিনে দারিদ্রতার অভিশাপে কেউ ইনশাআল্লাহ এই পার্টি থেকে কোনোদিন ঘুরবে না। তরুণ প্রজন্মে যারা ছাত্র ফ্রন্টে যারা বর্তমানে রয়েছে, আগামী দিনে যারা জাতীয় পার্টি ছাত্র ফ্রন্টে যোগদান করবে, একটাই কথা আমরা বলছি যে আমাদের নীতি আদর্শ কোনো সময় আমরা জলঞ্জলি দিয়ে আমরা আমাদের রাজনীতি করতে পারি। নীতির জায়গায় অটল থাকতে হবে, আদর্শের জায়গায় আমরা অটল থাকতে হবে এবং মানব কল্যাণে কি করে আমরা নিজেদেরকে আমরা নিয়োজিত করতে পারি সেই দিকে আমাদের অটল থাকতে হবে। জাতীয় পার্টি ছাত্র ফ্রন্টে যারা আজকে সদস্যবৃন্দ, তিতুমির কলেজ যারা আজকে অবস্থানরত আছে, আমি আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, জাতীয় পার্টি দেওয়া আপনার প্রতিটা শিক্ষার্থীর হাতে আপনারা তুলে দেবেন। কেউ যদি আজকে মুখ ঘুরিয়ে ফেলে, আলহামদুলিল্লাহ,
কিন্তু মূলত কথা হচ্ছে আমার আদর্শের দাওয়াত প্রতিটা ঘরে ঘরে, প্রতিটি বাংলার প্রতিটি ঘরে আমাদের পৌঁছে দিতে হবে। সেটা আমাদের কে আসলো আর কে আসলো সেটা বিষয় না, কিন্তু মূল কথা হচ্ছে জাকের পার্টি কি করতে চায়, জাকের পার্টি কি, জাকের পার্টির মূল ধারা এইবার যে অবস্থানরত আছে আগামী 5 বছরে জাকের পার্টি করতে যাবে, সেটা আমাদের আদর্শ। এবং আমি বিনয়ের সাথেই বলবো, আজকে আমরা সারা বাংলাদেশে যেভাবে আমরা কাজ করে যাচ্ছি, বর্তমান সরকারি দল বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বলেন, বর্তমানে বিরোধী দল রয়েছে জাতীয় পার্টি, প্রত্যেকটা দলের প্রতি আমরা সর্বোচ্চ সম্মান রেখে আমরা আমাদের রাজনীতি করি এবং ভবিষ্যতে আমরা আমাদের রাজনীতি আমরা করে যাব। কিন্তু এটাও বলে কেউ বাংলার জনসাধারণের জন্য আমার দাদা সবসময় বলতেন যে বাবা এই পার্টি মুমিন মুসলমানের পার্টি, এই পার্টি ফকিরদের পার্টি, এই পার্টি যারা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত নিপীড়িত মানুষদের জন্য পার্টি। সবার আগে আমাদের দায়িত্ব রয়েছে তৃণমূল পর্যায়ের মানুষ যারা এই সমাজের ভুক্তভোগী, এই সমাজ থেকে যারা বিচ্ছিন্ন, তাদের পাশে সবার আগে আমাদের দাঁড়াতে হবে। এবং বর্তমানে আমাদের জাতীয় পার্টির অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে আমরা দলীয়ভাবে আমরা আজকে 10,000 মানুষকে আমরা অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করতে আমরা সক্ষম হয়েছি। আগামী দিনে আমরা টার্গেট রাখছি ইনশাল্লাহ এই পার্টিতে ইনশাল্লাহ শতভাগ আমরা বেকারত্বের আমরা অবসান ইনশাল্লাহ আমরা শতভাগ ইনশাল্লাহ আমরা করব। তো আজকে যারা ভাইরা যারা আমার বক্তব্য শুনছি, আমার আপনাদের কাছে একটাই আর্জি থাকবে, আপনারা আমাদেরকে একটাবার সুযোগ দিবেন, আমাদের কথাটা আমরা একটাবার আপনারা শুনে যাবেন। এই পার্টি আদর্শের উপরে ভিত্তি করে সৃষ্টি করা হয়েছে, এই পার্টি মানব কল্যাণে নিয়োজিত থাকার জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা সত্যিকার আজ থেকে আমাদের 32 বছর হয়েছে, কোনো গুম করি নাই, মারামারি করি নাই, অনেক সুযোগ ছিল। আমরা আন্দোলন করতে পারতাম, আমাদের লোকবল কোনো সময় কম ছিল না, কিন্তু যেটা আমার আদর্শের সাথে সাংঘর্ষিক, যেটা আমার দলের আদর্শের সাথে সাংঘর্ষিক, তাকে ক্ষমতার জন্য, ক্ষুদ্র পরিসরের ক্ষমতার জন্য আমরা কোনোদিন আমাদের আদর্শ আমরা জলাঞ্জলি দিতে পারি না। আমরা অতীতে দিয়ে এখনো দিচ্ছি না, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা কোনোদিন দেব না। তাই আমরা চাচ্ছি উদ্ভাবনীয় চিন্তা চেতনার বিকাশ কি করে ঘটানো যায়, এই প্রযুক্তি এবং বিশ্বায়নের যুগে কি করে আগামী দিনে প্রতিটা মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ আমরা করে দিতে পারব। বাংলাদেশের মানুষকে কোনোভাবে দারিদ্রতায় নাহাকারে কেউ যাতে না হয়, কেউ যাতে আগামী দিনে স্নাতকোত্তর এবং স্নাতক ডিগ্রি অর্জন করার পরে কেউ যাতে কোনোদিন বেকারত্বের অভিশাপে যাতে না হয়, সেটা আমাদের সর্বপ্রথমভাবে আমাদের নিশ্চিত করতে হবে। ছাত্র রাজনীতি দ্বারা আমরা নতুন একটি আলো, নতুন একটি আদর্শ নিয়ে আমরা ছাত্র রাজনীতি আমরা করতে চাই। এবং আমার একটা দাবি যে যেখানে আছে আপনারা সবার আগে যারা দারিদ্রতার শিকার হয়েছে, বিশেষ করে প্যান্ডেমিকের সময়, এই কোভিড মহামারীর মধ্যে আজকে আমরা খুব দুঃখজনক একটা কাহিনী আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যা থেকে আরো প্রায় 12 মাস আগে আমার এখনো স্পষ্ট মনে পড়ে কত যে মোবাইল নাম্বার থেকে আমাদের ফোন এসেছিল, কত কষ্টে মানুষ সময়টা পার করেছে। এবং দুঃখজনক বিষয়টি একটা, আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ, কিন্তু তখন কোভিডের সময় আমাদের প্রায় 40% মানুষ, অর্থাৎ প্রায় 9 কোটি মানুষ দারিদ্রতার সীমার নিচে চলে গিয়েছে। একটি স্বাধীন বাংলাদেশে এটা কোনোদিন এটা কাম্য হতে পারে না। তো আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আমাদের পর্যাপ্ত আমাদের তহবিলে, সরকারি তহবিলে পর্যাপ্ত অর্থ রয়েছে বাংলাদেশ থেকে চিরকালের জন্য দারিদ্রতাকে চিরবিদায় দেওয়ার জন্য। খালি থেকে আমরা সুষম বন্টন এবং গুণগত ব্যয় আমরা নিশ্চিত করতে পারি। প্রতিটা জেলাতে 6 লক্ষ কোটি টাকা যদি আপনি দিয়ে ভাগ করেন, প্রতিটা জেলা প্রায় 10,000 কোটি টাকা পায়। 10,000 কোটি টাকা দিয়ে যদি একটা জেলাতে যদি সুষম বন্টন গুণগত ব্যয় নিশ্চিত করা হতো, এই জেলাটা দারিদ্রতা তো দূরের কথা, প্রতিটা মানুষকে উন্নত জীবন দেওয়া সম্ভব। কিন্তু আপনাদের এগিয়ে আসতে হবে। এই দেশটা আমাদের সকল বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, সব দলমত নির্বিশেষে যারা জাতীয় পার্টি করছে, আমি সব কথা এক জায়গায় অবস্থা থাকি যে দলের আগে দেশ, এবং সেই আদর্শ নিয়ে এই দেশের মানুষকে কি করে আমরা উন্নত একটি জীবন দিতে পারি, একটি ক্ষুধামুক্ত, সত্যিকার একটি দারিদ্র মুক্ত একটা দেশ আমরা কি করে আমরা গড়ে তুলতে পারি। বেকারত্ব মুক্ত পরিপূর্ণভাবে কোনো সময় সম্ভব না, কিন্তু তরুণ প্রজন্ম যাতে বেকারত্বের অভিশাপ থেকে যাতে আমাদের বিন্দুটুকু হলো যাতে আমরা মুক্ত করে দিতে পারি। আমি আপনাদের এবং আপনাদের পরিবারের দীর্ঘ হায়াত কামনা করে, সকলের মঙ্গল কামনা করে, আগামী দিনে যে যেখানে আসে আমি সকলকে অনুরোধ করব
শিক্ষাগত যোগ্যতা আমাদের সকলের অর্জন করতে হবে। আমাদের রিসার্চিং ফ্যাসিলিটিগুলো আমাদের সারা বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয়গুলো, বেসরকারি বলে সরকারি বলে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে আরো উচ্চ অবস্থায় আমাদের নিয়ে যেতে হবে, যাতে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যাতে আমরা তাকে মিলিয়ে যেতে আমরা আগামী দিনে যাতে আমরা এগিয়ে যেতে পারি। এবং একটা কথা দিয়ে আমি বলি, বর্তমান যে প্রযুক্তির যুগ, বর্তমানে যে বিশ্বায়নের যুগ, বর্তমানে মেটাভার্স টেকনোলজি আছে, বর্তমানে ডিজিটাল অ্যাসেট বিনিয়োগ করতে হয়, বর্তমানে আন্তর্জাতিক একটা বাজার আমাদের জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে। কি করে আমাদের ছাত্রদের আগামী দিনে বৈশ্বিক বাজারের সাথে আমরা সম্পূর্ণভাবে একত্রীভূত আমরা করে দিতে পারি, সেটা থাকবে এই সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের দেশে। এবং আমি বিনয়ের সাথে বলবো, যারা আজকে যারা আমার কথা প্রথমবারের কথা শুনছে, আমি আবার বলছি, যদি কারো মনে যদি কোনো সময় আঘাত দিয়ে থাকি, কেউ যদি কোনো ধরনের ভুল পা কেউ করে থাকে, সবার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সত্যিকার অর্থে একটি বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশ হবে সবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, গরিব দুঃখী মেহনত মানুষগুলোকে আমরা যাতে কোনোদিন অবহেলা দিতে আমরা না, সেই দিকে আমাদের সর্বজ্ঞান আমাদের সেখানে আমাদের রাখতে হবে। আপনারা দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমার দ্বিতীয়বারের মতো আসার আমার সৌভাগ্য, দ্বিতীয়বারের মতো আসার আমার সৌভাগ্য ইনশাআল্লাহ। আগামী বছর অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। আমাদের জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে বড়নীতি আছে, আপনাদের সকলের কাছে আমার দাওয়াত রইল, আপনারা আসবেন, আপনার জাতীয় পার্টি গঠনতন্ত্র করে দেখেন, আপনার জাতীয় পার্টি ইশতেহার করে দেখেন। ইনশাআল্লাহ আমার দরজা আপনাদের জন্য চিরকালের জন্য, যতদিন বাংলাদেশে আছে ইনশাআল্লাহ জীবন বাজি রেখে হলো আপনাদের পাশে দাঁড়ানো। আপনারা সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি